প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা কলয়েডীয় পদার্থের বা কলয়েডীয় দ্রবণের ধর্ম, প্রপার্টিজ অফ কলয়েডাল সলিউশনস। কলয়েডের ধর্মগুলোকে মূলত চারটি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমেই হচ্ছে কলয়েডের ফিজিক্যাল প্রপার্টি, যেখানে আছে বর্ণ, ঘনত্ব বা সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম একটি বিশেষ ধর্ম যেটা কলয়েডাল পার্টিকেলসগুলো কলয়েড দ্রবণের মধ্যে দেখা যায়। তো সংখ্যাগত ধর্ম বলতে আমরা নর্মালি বুঝি যে চারটি পয়েন্ট: অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনয়ন এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই চারটে বিষয় আমরা চারটে সংখ্যাগত ধর্মের কথা আমরা বুঝেছি। তো নর্মালি এই সংখ্যাগত ধর্ম নির্ভর করে কিসের উপর? না, দ্রবণে উপস্থিত কণার সংখ্যার উপর। বললাম দ্রবণে উপস্থিত কণার সংখ্যার উপর। এখন প্রকৃত দ্রবণ আর কলয়েড দ্রবণের যদি কণাগুলোর আমরা সংখ্যার কথা ভাবি, যদি সমগাঢ়ত্বেরই প্রকৃত দ্রবণ এবং কলয়েড দ্রবণ নেওয়া হয়, ধরা যাক এটা 0.1 মোলার, 0.1 মোলার, সেক্ষেত্রে যেহেতু কলয়েড কণাগুলি নর্মালি কি হয়, উচ্চ আণবিক গাঢ়ত্বের পদার্থের যদি দ্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে কণার সংখ্যা যথেষ্ট কমে যায়। কারণ প্রকৃত দ্রবণে কণাগুলির আকার যথেষ্ট ছোট এবং এরা প্রকৃত দ্রবণে এই কণাগুলির সংখ্যা অনেক স্বাভাবিক কারণে বেশি হয়। ধরা যাক এটা আমি যদি বলি প্রোটিনের একটি জলীয় দ্রবণ, তাহলে প্রোটিনের আণবিক গুরুত্ব যথেষ্ট বেশি। সেই আণবিক গুরুত্ব বেশি হওয়ার কারণে তাহলে কী হবে, একই গাঢ়ত্বে যদি দুটি দ্রবণ আমরা আলোচনা করি, সেই দ্রবণের ক্ষেত্রে আমরা দেখব কি না, যে কলয়েড দ্রবণে আসলে কণার সংখ্যা যথেষ্ট কম। কারণ এদের অ্যাভারেজ মলিকুলার ব্যাস বা গড় যে আণবিক যে ভর, সেই পরিমাণটা যথেষ্ট বেশি হয়। ফলে কী হবে, এদের যে কণার যে সংখ্যাগত ধর্ম, সেই সংখ্যাগত ধর্ম অ্যাবনর্মালি কী হবে, কম হবে, অস্বাভাবিকভাবে কম হবে। যেমন আমরা যদি অসমোটিক প্রেশার, লো কনসেন্ট্রেশন একটা কলয়েডাল সলিউশন নিই এবং তার যদি অভিস্রবণ চাপ আমরা এখানে নির্ণয় করি, তো অভিস্রবণ চাপ সাধারণত এই কলয়েড দ্রবণের ক্ষেত্রে সহজে নির্ণয় করা যায়। এখন কলয়েড দ্রবণের ক্ষেত্রে কলয়েড দ্রবণের মধ্যে বলা যায় যে সমস্ত জল আকর্ষী কলয়েড, যেমন যেগুলোকে আমরা বলি লায়োফিলিক কলয়েড, সাধারণত সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ সহজেই গণনা করা যায়। উচ্চ আণবিক গুরুত্বের এই প্রোটিন বা জিলেটিন প্রভৃতি পদার্থে তাদের উচ্চ আণবিক গাঢ়ত্বের যে কলয়েড দ্রবণ, সেই দ্রবণের অভিস্রবণ চাপ থেকে তাদের আণবিক গুরুত্ব সহজে নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখলাম যে কলয়েডীয় দ্রবণগুলি তাদের সংখ্যাগত ধর্ম, যদিও তাদের অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের মান পাওয়া যায়, তথাপি তাদের একটা কলিগেটিভ প্রপার্টিসগুলো কিন্তু আছে, সংখ্যাগত ধর্মগুলো কিন্তু বিদ্যমান। এখন কলয়েড দ্রবণকে আর প্রকৃত দ্রবণকে পার্থক্য করার জন্য একটা ইন্টারেস্টিং আমরা পার্থক্য বলতে পারি, সেটা কি না, টিন্ডাল প্রভাব। কি প্রভাব? টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাবটা আমরা একটু দেখিয়ে দেব। দেখো কি হচ্ছে না, ট্রু সলিউশনের মধ্যে যখন আমরা যদি লেজার লাইট পাঠাই, তাহলে দেখা যাবে এই যে আলোর যে পথ, এই পথটা কিন্তু দেখা যায় না। অর্থাৎ এখানে কালো স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ ঘটে না। যদি আলোর পথের ঠিক সমকোণে, মানে এই জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলেও দেখবে যে এই যে এর মধ্যে দিয়ে যে অর্থাৎ লাইটটা যে পাস করলো দ্রবণের মধ্যে দিয়ে, সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম না। পক্ষান্তরে যদি আমরা কলয়েডীয় দ্রবণ, মানে কলয়েড দ্রবণের মধ্য দিয়ে যদি এরকম আসলে লাইট আমরা পাঠাই, তাহলে আমরা কি দেখব না, আমরা এই আলোর যে গতিপথ, সেটা আমরা পরিষ্কার দেখব। এবং আসলে আমরা এই প্যাথওয়ে, অর্থাৎ এই যে দ্রবণের মধ্য দিয়ে, কলয়েড দ্রবণের মধ্য দিয়ে যে আলোর যে গতিপথ, সেই পথটা আমরা ভালোভাবে বুঝতে পারবো।
তো এই প্রভাবটাকেই বলা হচ্ছে টিন্ডেল প্রভাব। কি প্রভাব? টিন্ডেল এফেক্ট, অর্থাৎ দ্রবণের মধ্য দিয়ে যে আলোর গতিপথ, যেটা আমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছি। এরপর আমরা যে প্রপার্টিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, হ্যাঁ এইটা বলে রাখি যে অনেক সময় বাড়িতে দেখবে ভেতর দিক থেকে বা এই যে এটা দেখছো না, এই যে স্ক্রিনটা দেখছো, এখান থেকে যে আলোটা আসে, সেই আলোটা দেখবে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার সময় যে গতিপথটা আমরা দেখতে পাই, অনেক সময় ধুলো চারদিকে উড়ে সেইগুলো আমরা দেখতে পাই, পথটা দেখতে পাই। এটা আসলে এই চারদিকে ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে স্ক্যাটারিং অফ এই যে এখানে এয়ার পার্টিকেলসগুলো আছে, এই এয়ার পার্টিকেলসের উপর স্ক্যাটারিংয়ের কারণে চারদিকে আলোটা ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী জিগমন্ডি এরকম একটি আলট্রা মাইক্রোস্কোপের নিচে একটি কলয়েড দ্রবণ রাখলেন, এবং কলয়েড দ্রবণ রাখার পর তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে এর মধ্য দিয়ে যদি লাইট, অর্থাৎ লাইট যদি পাস করা হয়, তাহলে সেই পার্টিকেলসগুলোকে ঠিক ব্রাইট স্টার মিনস মানে অনেকটা আমরা বলতে পারি যে অনেকটা বলতে পারি যে চকচকে একটা উজ্জ্বল যে নক্ষত্র আমরা আকাশে যেরকম দেখি, সেরকম কিছু কণার অস্তিত্ব লক্ষ্য করলেন। আসলে লাইট কি করলো? এই কণার সঙ্গে কণার গতিপথে বাধা পেয়ে এটা স্ক্যাটার্ড হলো। এই যে স্ক্যাটারিং অফ লাইট, আসলে এইটা এই যে ব্রাইট স্টারের মতো দেখা যায়, এই স্ক্যাটারিং অফ লাইটটা ঘটাচ্ছে কে? এখানে যে কলয়েডের যে পার্টিকেলসগুলো আছে, সেই পার্টিকেলসগুলো এইরকম স্ক্যাটারিং অফ লাইটটা দিচ্ছে। তো এই আল্ট্রা মাইক্রোস্কোপের নিচে এই দ্রবণটা রাখার পর উনি ভালোভাবে লক্ষ্য করলেন, আসলে কণা উনি কিন্তু দেখতে পেলেন না, দেখলেন প্যাসেজ অফ লাইট, অর্থাৎ আলোর গতিপথটা উনি লক্ষ্য করলেন। তো এটা প্রমাণ করে যে আসলে কলয়েড পার্টিকেলসগুলোর বা কলয়েডীয় কণাগুলোর একটি কি আছে না, অপটিক্যাল প্রপার্টিজ আছে, অর্থাৎ টিন্ডাল প্রভাব। এই টিন্ডাল প্রভাব এর অপটিক্যাল প্রপার্টিজকেই প্রমাণ করলো, অর্থাৎ এর আলোক ধর্ম বর্তমান, এটা বোঝানো হলো। তো আমরা যে আমাদের টেক্সট বই আছে, সেই টেক্সট বই থেকে আমরা একটু আলোচনা করে নিই কলয়েডের ধর্ম বা প্রপার্টিস অফ কলয়েড। দেখো এখানে বলা আছে দ্রাবক, আকর্ষী এবং বিকর্ষী কলয়েডের ধর্মের মধ্যে সাদৃশ্যের তুলনায় মানে অমিলটাই বেশি। মানে এদের মধ্যে মিল আছে, তবে কতগুলো অমিল আছে। তো সাধারণ মানে জেনারেল কিছু প্রপার্টিস ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এদের ধর্মের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো যেসব ক্ষেত্রে এই এই কলয়েডের পার্থক্যগুলো আছে, এই দুই ধরনের কলয়েডের মধ্যে পার্থক্য আছে, সেগুলোকে আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ কলয়েডস। তো ভৌত ধর্ম যে আলোচনায় আমরা ছিলাম, সেই আলোচনাতেই কন্টিনিউ করব, বাট আমরা টেক্সট থেকে একটু বিষয়গুলো বুঝে নেব। প্রথমে দেখো কালার অফ কলয়েডস, এইটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো কলয়েডের যে বর্ণ, একটা কলয়েড কার উপর নির্ভর করবে না? দশা আর মাধ্যম। তো মাধ্যমের যে কণাগুলো আছে, আসলে মাধ্যমের কণাগুলোর যে কালার, সেই মাধ্যমের কণাগুলোর যে বর্ণ, সেই বর্ণ অনুযায়ী কিন্তু কলয়েডের বর্ণ নির্ধারিত হয়। নর্মালি এই ধারণা আমরা দশম শ্রেণীতে এগুলো শিখে এসেছি, যে আসলে মাধ্যমের বর্ণের উপরই নির্ভর করে। কিন্তু ক্লাস 11-এ আমরা এটা জানবো আরও একটু ডিটেলসে, যে আসলে মাধ্যমের ওপর নয়, কলয়েডের বর্ণ নির্ধারিত হয় কলয়েডে যে উপস্থিত যে কণাগুলি আছে না, সেই কণাগুলির আকারের ওপর। এখন যখন ওর মধ্য দিয়ে আলো পাস করে, তখন যে আমরা তো জানি স্ক্যাটারিং অফ লাইট বা বিক্ষেপণ ঘটে। আর এই আমরা জানি বিক্ষেপণটা কিভাবে হয় না, বিক্ষেপণটা হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে ঘাত আছে, তার চতুর্থ ঘাতের সমানুপাতিক হয় স্ক্যাটারিংটা। তাহলে দেখো যে কণার মধ্য দিয়ে যে কণাগুলোর মধ্য দিয়ে স্ক্যাটারিংটা হচ্ছে, সেই কণাগুলোর যদি আকার বড় হয়, অর্থাৎ বড় কণা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে বলছে যে বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হবে। এখন বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হওয়া মানে সেইগুলো আমরা জানি ভায়োলেট, ব্লু রিজিয়ন, এইরকম রিজিয়নে, অর্থাৎ তখন আমরা নীল দেখব।
আবার যদি ছোট ছোট কণা হয় তাহলে সেক্ষেত্রে কি দেখব বিক্ষিপ্ত কণার, ছোট কলয়েড কণার ক্ষেত্রে যদি স্ক্যাটারিং হয় তাহলে সেক্ষেত্রে বিক্ষিপ্ত কণার মানে বিক্ষেপিত কণার যে আলো, সে বিক্ষেপিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, সেক্ষেত্রে আমরা দেখব লাল। তাহলে যদি ছোট আকারের কণা হয় তখন দেখব লাল, আর বড় আকারের কলয়েড বর্ণ হলে তখন দেখব মানে লাল বা নীল। তাহলে নীল থেকে লাল এই যে পরিবর্তন, তার মাঝখানে আছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, গ্রিন, ইয়েলো এটসেট্রা। তো এই যে কালারগুলো চেঞ্জ হবে আসলে ওদের কণার দ্বারা বিক্ষিপ্ত বর্ণের জন্য। আর বিক্ষিপ্ত বর্ণ কার উপর নির্ভর করবে না, কণার সাইজের উপর। ওকে, তাহলে এই সাইজটা বড় ম্যাটার করছে। যেমন এখানে উদাহরণ দিয়ে বলা হচ্ছে, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, গোল্ড সল। গোল্ড সলের কালার কিন্তু লাল, তার মানে গোল্ড সলের কালারটা কিন্তু কি যথেষ্ট ছোট। এখন কণাগুলোর যদি আকার বৃদ্ধি পেতে থাকে, তাহলে আকার বড় হতে থাকলে একসময় কী হবে, ছোট গোল্ড সলগুলো তাদের যদি আকার বড় হতে থাকে তাহলে লাল থেকে ধীরে ধীরে তারা নীল বর্ণে রূপান্তরিত হবে। এটা আমরা একটু মাথায় রাখবো। গোল্ড সল নর্মালি এটা হাইড্রোফোবিক সল। এই হাইড্রোফোবিক বা জল বিকর্ষী যে সল, এই সলের মধ্য দিয়ে যদি আমরা লাইট স্ক্যাটারিং করি, অর্থাৎ লাইট পাঠাই, তাহলে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বড় থেকে ধীরে ধীরে কণার আকার বাড়তে থাকলে ছোট হতে থাকবে, ফলে লাল থেকে নীল হতে থাকবে। তাহলে কি দেখলাম যে কণার আকারের উপরে কিন্তু নির্ভর করে, শুধু মাধ্যমের বর্ণের উপর নির্ভর করে না, যেটা আমরা দশম শ্রেণীতে অনেকে জেনেছিলাম। এরপর যে ভৌত ধর্মের কথা আমরা আলোচনা করব কলয়েডের, সেটা হচ্ছে অধিশোষণ ধর্ম, অ্যাবজর্বিং ক্যাপাসিটি। নর্মালি বলছে, দেখো অধিশোষণ তো একটা পৃষ্ঠতলীয় ঘটনা, তোমরা জানো। আর সারফেস এরিয়া যত বেশি হয় কলয়েড কণার, অর্থাৎ পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল যত বেশি হবে, অধিশোষণ যে করবে যে কণা তার যত বেশি হবে, অধিশোষণ ক্ষমতাও তার বেশি হবে। অর্থাৎ অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এখন কলয়েডের কণা যখন যেহেতু এদের ক্ষেত্রফল এবং আয়তনের অনুপাত যেহেতু কলয়েড কণার ক্ষেত্রে যথেষ্ট বেশি, তাই কলয়েডের কণার ওপর যদি কলয়েড কণার সঙ্গে যদি কোনো হার্ড সাবস্ট্যান্স মেশানো হয়, যেটা কলয়েড কণা কী করতে পারে, অধিশোষিত করতে পারে, বা অনেক সময় কলয়েড কণা যে সলভেন্টে আছে সেই সলভেন্টকে অধিশোষিত করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে সলভেন্ট অধিশোষণটা বা থার্ড যদি কোনো আমরা এজেন্ট যোগ করি ওই দ্রবণের মধ্যে, তাহলে অধিশোষণ ক্ষমতা যথেষ্ট উচ্চ মানের হয়। আর এই অধিশোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণেই সাধারণত হাইড্রোফিলিক সল যেগুলো, সেগুলো যথেষ্ট সুস্থিত হয়। আর এই অধিশোষণ করে বলেই কলয়েডীয় অবস্থায় এই ওষুধের যে সমস্ত মেডিসিনস আমরা ইউজ করি, মেডিসিনগুলো ম্যাক্সিমাম কলয়েডাল সিস্টেমে লিকুইড ফর্মে করা হয়। তার কারণ কি, দেখো আমাদের যে যে অর্গানসগুলো আছে ইন্টেস্টিন, সেখানে কণাগুলো আসলে কলয়েডের ভাবে অধিশোষণটা অনেক বেশি হয়। কলয়েড রূপে যদি পার্টিকেলসগুলো যায়, আসলে সেক্ষেত্রে অধিশোষিত বেশি হয়, কারণ কলয়েড পার্টিকেলসের সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য এগুলো সহজে অধিশোষিত হয়। তাহলে খুব সহজ করে বললে কি দাঁড়ালো না, যে কলয়েড দ্রবণে কলয়েড কণাগুলির সারফেস এরিয়া যথেষ্ট বেশি হয়, এরা সহজেই অধিশোষিত হয়। তাই ব্যবহারিক ক্ষেত্রে বেশ কিছু আমরা দ্রবণকে কলয়েড রূপে তৈরি করি, যাতে করে আমাদের যে শরীরের ইন্টারনাল যে অর্গ্যানস, সেখানে অধিশোষণটা যথেষ্ট ভালো মাত্রায় হয় এবং সহজে ওষুধের কার্যকারিতাটা বজায় থাকে বা এফেক্টিভ হয়। সো অ্যাবজর্বিং ক্যাপাসিটি এটা একটা কলয়েডের কিন্তু বৈশিষ্ট্য। সংখ্যাগত ধর্ম যেটা আলোচনা অলরেডি করেছি, যে সংখ্যাগত ধর্মগুলো কিন্তু কলয়েডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, কলয়েড দ্রবণের ক্ষেত্রে। আর একটু আগে আমরা বেশ অ্যানিমেশনের মাধ্যমে কলিগেটিভ প্রপার্টিজ এবং টিন্ডাল প্রভাব এগুলো আলোচনা করেছি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব এর সাহায্যে কি করে প্রকৃত দ্রবণ আর কলয়েড দ্রবণ চিনব? খুব সিম্পল। প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে টিন্ডালের এফেক্ট হবে না, অর্থাৎ প্যাথওয়ে, লাইট প্যাথওয়ে আমরা কিছুই দেখতে পাবো না। কিন্তু যখনই দ্রবণের মধ্যে দিয়ে আলোর যে গতিপথ আমরা দেখব, তখন সেটা আমরা বলবো এটা হচ্ছে আসলে কলয়েডীয় দ্রবণ। এরপর আমরা যেটা বলবো সেটা দেখো, জিগম্যান্ডির সেই আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার, সেখানে যে কলয়েড সলিউশন রাখা ছিল, সেখানে আসলে তিনি কলয়েড কণাগুলোকে উজ্জ্বল আলোকবিন্দু রূপে দেখলেন, কিন্তু কণাগুলোর আকার আকৃতি সম্বন্ধে তিনি কোনো ধারণা দিতে পারেননি।
সিম্পলি এটা প্রমাণ করে যে এই ইনভেনশনটা প্রমাণ করে যে আসলে এই কালার দ্রবণের কি আছে, একটা অপটিক্যাল প্রপার্টিজ আছে, টিন্ডাল এফেক্ট দিতে পারে। তো টিন্ডাল প্রভাবের কে কাজে লাগিয়ে মানে কি ব্যবহার করা, মানে এর প্রয়োগটা কি, টিন্ডাল প্রভাবের প্রয়োগ। দেখো প্রথমেই যেটা বলবো যে এটা প্রকৃত দ্রবণ না কলয়েড দ্রবণ, এটা কিন্তু আমরা জানতে পারি, তাই না, টিন্ডাল এফেক্টের কাজে লাগিয়ে। নেক্সট টিন্ডাল প্রভাবকে কাজে লাগিয়ে পরা অনুবীক্ষণ যন্ত্র যেটা আবিষ্কার হয়েছে, এটাকে এটাকে দিয়েই তো জিগম্যান্ডির আবিষ্কার। নেক্সট হচ্ছে, দেখো তোমরা স্পর্শ পদ্ধতি পড়েছিলে ক্লাস 10-এ, সেখানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডের যে প্রস্তুতি, সেক্ষেত্রে কিন্তু বলা ছিল যে অন্য কোনো ধূলিকণা বা এই জাতীয় কোনো পদার্থ, ডাস্ট পার্টিকেল বা থার্ড কোনো অন্য অন্য থার্ড পার্টিকেল থাকলে কিন্তু SO2 থেকে SO3 এর এই যে কনভার্সনটা, এই কনভার্সনটা কিন্তু এফেক্টিভলি হয় না। তো সেইটা পিওরিটি, অর্থাৎ এই যে SO2 এর যে কনসেন্ট্রেশনের মধ্যে যে পিওরিটি, সেটা কিন্তু এই টিন্ডাল প্রভাবের সাহায্যেই জানা হয়েছিল। বিশুদ্ধতা, অর্থাৎ একটা গ্যাসীয় কলয়েড দ্রবণের মধ্যে যে টিন্ডাল এফেক্ট, সেই টিন্ডাল এফেক্টের মাধ্যমেই তার পিওরিটিটা আমরা কিন্তু বা বিশুদ্ধতা পরীক্ষণ করতে পারি। এখন ব্রাউনিয়ান মোশন, মেকানিক্যাল প্রপার্টিজ অফ কলয়েডস। আচ্ছা, মেকানিক্যাল প্রপার্টিজ মানে তোমরা জানো যে যান্ত্রিক গতি, যান্ত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ মেকানিক্যাল বৈশিষ্ট্য আছে কিনা সেটা আমরা জানবো কি করে। দেখো বিজ্ঞানী ব্রাউন প্রথম লক্ষ্য করেছিলেন যে পরাগরেণুর জলের মধ্যে যে পরাগরেণুর যে সঞ্চরণ, সেটা তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেটা তো বায়োলজিক্যালি আমরা অনেক বইয়ে পড়েছি যে এই পরাগরেণুর আসলে মুভমেন্টটা হচ্ছে জিগজ্যাগ ওয়েতে। এখন প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে আসলে এরা ইতস্ততভাবে এদিক ওদিক ছুটে বেড়ায় কেন। দেখো তোমরা মলিকুলার থিওরিতে পড়েছো যে এভরি পার্টিকেলসের একটা কি থাকে না, একটা মুভমেন্ট থাকে। তাহলে লিকুইড পার্টিকেলস, যদি কোনো কলয়েড বলি, কলয়েডের মধ্যে যে মাধ্যমের যে কণাগুলো, সেগুলো হতে পারে লিকুইড পার্টিকেল, সেগুলো হতে পারে গ্যাসাস পার্টিকেল। তো তাদেরও কি একটা বিরামহীন সবসময় কি থাকবে, চলন থাকবে, আর তাদের সবসময় একটা মুভমেন্ট থাকবে। এখন এই মুভমেন্টের সময় এই যে এদিকে ওদিকে মুভমেন্ট করছে, সেই সময় কি করবে, এই পার্টিকেলসগুলো অর্থাৎ দশা ও মাধ্যমের একটা কি ধাক্কা থাকতে পারে, মানে বিস্তৃত দশার উপর বিস্তার মাধ্যমের কি থাকতে পারে, একটা ধাক্কা হতে পারে। যে কোনো মুহূর্তে এর সঙ্গেও তো সংঘর্ষটা হতে পারে। তাহলে এই সংঘর্ষটা যদি আনইকুয়াল হয়, মানে আনইকুয়াল মিনস ইকুয়াল না হয়, যেমন দেখো এখানে কলয়েড কণার সঙ্গে সব বিস্তার মাধ্যমের যে ইকুয়াল মুভমেন্ট হচ্ছে, এদিকে ধাক্কা সব দিকে সমান, তাহলে এর কিন্তু প্রকৃত কোনো চলন হবে না। যেমন প্রলম্বনে কণাগুলোর কোনো কি নেই, আকারে বড় হওয়ার জন্য কোনো বিশেষ দিকে তাদের মুভমেন্ট নেই, কেন না আকারে যেহেতু বড়, তাদের প্রায় সব দিক থেকে সমান এই ধাক্কাটা পায়, ফলে এদের মুভমেন্ট হয় না। কিন্তু কলয়েড কণাগুলি যেহেতু আকারে ছোট, এরা কি করে আনইকুয়াল মুভমেন্ট, মানে ওরা এই মলিকুলসটার দিকে ধাক্কা দিল, তখন এরা কেউ ধাক্কা দেয়নি, তাহলে অবভিয়াসলি সরে যাবে, তখন আবার এদিকে এটাকে ধাক্কা দেবে। এর ফলে একটা সবসময় কি হবে, এই বিস্তৃত দশা অর্থাৎ কলয়েড কণার সবসময় একটা মুভমেন্ট হবে। তাহলে আমাদের যদি এরকম কোয়েশ্চেন হয় যে ব্রাউনীয় গতির কারণ কি, খুব সিম্পলি আমরা বলবো কলয়েড কণাগুলি প্রলম্বিত কণার থেকে আকারে ছোট হওয়ায় এরপর একটা আনইকুয়াল মুভমেন্ট বা অসম সংঘাত সৃষ্টি করে বিস্তার মাধ্যমের কণা। আর এই অসম সংঘাতের কারণেই এদের উপর একটা লব্ধি বল কাজ করে এবং এরা ইতস্তত দ্রবণে ঘুরে বেড়ায়। তো এই হলো ব্রাউনীয় গতির কারণ। তো এরপর বলবো আমরা ব্রাউনীয় গতির তাৎপর্য, ইম্পর্টেন্স। দেখো এই ব্রাউনীয় গতি কিন্তু প্রমাণ করে যে আসলে পার্টিকেলস ইন গ্যাসিয়াস কন্ডিশন, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কণাগুলির বিরামহীন গতির অস্তিত্বের কথা। ব্রাউনীয় গতি থেকেই কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করা যায়। এই দুটো পয়েন্ট আমরা একটু মনে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা না বললেই নয়, যে দেখো কলয়েড কণাগুলি যদি ব্রাউনিয়ান মুভমেন্ট না থাকতো না, তাহলে একে অপরের সঙ্গে যুক্ত হতো, এগ্রিগেট করতো, অর্থাৎ সমষ্টিগতভাবে তারা অভিকর্ষের কারণে থিতিয়ে পড়তো। তাহলে অভিকর্ষজ বলের প্রভাবে থিতিয়ে পড়ার থেকে রক্ষা করছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো এই ব্রাউনিয়ান মুভমেন্টের আসল কারণটা কি? ব্রাউনিয়ান মুভমেন্টের কারণ দুটি হতে পারে। একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি হতে পারে, অর্থাৎ কণাগুলোর সঙ্গে কণাগুলির সমধর্মিতার কারণে তারা
একে অপরের কাছে যাওয়ার আগে তারা বোম্বার্ডমেন্ট করছে, একে অপরের কাছে এগ্রিগেট করতে পারছে না। আর একটা হতে পারে তাদের 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 কি হচ্ছে না, অধিশোষণ ক্ষমতা, সে একটা কারণ। সেই কারণেও কিন্তু তারা তাদের কি করতে পারে, তাদের স্থায়িত্ব থাকতে পারে। কলয়েড যে স্থায়ী হয়, নর্মালি লায়োফিলিক কলয়েডগুলো যে এত স্থায়ী হয় না, আসলে তারা কিন্তু তাদের ইলেকট্রিক্যাল প্রপার্টির জন্য নয়, তাদের অ্যাডজর্পশন ক্ষমতার জন্য। মাধ্যমের কণাগুলোকে তারা অ্যাডজর্ব করে, ফলে তারা একে অপরের সঙ্গে এগ্রিগেট হয় না এবং তারা যথেষ্ট দ্রবণে স্থায়ী হয়। তো এবার যেটা আলোচনা করব সেটা দেখো তড়িৎধর্ম, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ কলয়েডস। নর্মালি আমরা আগে আলোচনা করেছি, দেখো দ্রাবক বিকর্ষী কলয়েডগুলো সাধারণত হয় ধনাত্মক নয় ঋণাত্মক একটা নির্দিষ্ট আধানে আহিত হয়। তো এখন আমি যদি এরকম দ্রবণ নিলে, কোথায় দ্রবণটা নিলাম, মানে মনে করো এটা একটা হাইড্রোফোবিক সলিউশন, ফেরিক হাইড্রোক্সাইড সল। তো এটা আমরা জানি একটা পজিটিভ সল। তো এই পজিটিভ সলকে আমরা কি করব, এদিকে একটা ক্যাথোড দিলাম, এদিকে অ্যানোড দিলাম, এদিকে ক্যাথোড দিলাম। তাহলে অবভিয়াসলি কি হবে, এখানে 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 কি হবে না স্যার, কলয়েড যে কণার যে দশা, বিস্তৃত দশা, সে আসলে কোন দিকে ছুটবে, ক্যাথোডের দিকে যাবে। দেখো ক্যাথোডের দিকে ফেরিক হাইড্রোক্সাইড মুভমেন্ট করেছে, তাই ফেরিক হাইড্রোক্সাইডের এই যে পজিটিভ সলের মুভমেন্ট কোথায় হলো, ক্যাথোডের দিকে, এটাকে বলা হচ্ছে ক্যাটাফোরেসিস। ঠিক একইভাবে কোনো ঋণাত্মক তড়িৎদ্বারের মধ্য দিয়ে যদি এরকম ঘটনা ঘটে, সে যাবে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে। ঋণাত্মক কলয়েড দ্রবণের মধ্যে দিয়ে যদি এরকম তড়িৎ প্রবাহ ঘটায়, তাহলে সে যাবে অ্যানোডের দিকে, সেটা হয়ে যাবে অ্যানাফোরেসিস। তো এই যে কলয়েড কণার যে সঞ্চরণ দ্রবণের মধ্যে, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। সো ইলেকট্রোফোরেসিস দু ধরনের, একটা হচ্ছে ক্যাটাফোরেসিস অ্যান্ড অ্যানাফোরেসিস। ক্যাটাফোরেসিস মানে মুভমেন্ট টুয়ার্ডস ক্যাথোড, অ্যানাফোরেসিস মিন্স মুভমেন্ট টুয়ার্ডস অ্যানোড। নেক্সট আমরা বুঝে নেব ইলেকট্রো অসমোসিস বা তড়িৎ অভিস্রবণ। দেখো এখানে একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা কম্পার্টমেন্টের মধ্যে মনে করো এই জায়গাটায় আমরা রেখেছি কলয়েড। ওকে, কি রেখেছি, এখানে কোনো একটা কলয়েড রেখেছি। এখন এই দিকে দিয়েছি একটা তড়িৎ ক্ষেত্র, এটাকে আমি ধরলাম পজিটিভ তড়িৎ ক্ষেত্র, লেটস সে এটা অ্যানোড। এদিকে একটা এটাকে আমরা ক্যাথোড বলছি, আর এদিকে নেগেটিভ তড়িৎদ্বার রেখেছি, এটা ধরে নিচ্ছি এটা আমার অ্যানোড। সিম্পলি যদি আমরা বলি, এদিকে আমরা পজিটিভ একটা চার্জ, পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, এদিকে নেগেটিভ ভোল্টেজ। এখন এরকম কলয়েড যদি দ্রবণ হয়, কলয়েড দ্রবণের মধ্যে আমরা জানি অলরেডি একটা পার্টিকেলস আছে, কলয়েডাল পার্টিকেলস, আর বাকিটা হচ্ছে আমার সলভেন্ট। তো সলভেন্ট হচ্ছে, ধরে নিচ্ছি পার্টিকেলসগুলো কোনো একটা চার্জড হবে, হয় পজিটিভ আর নেগেটিভ। যদি পজিটিভলি চার্জড হয় তাহলে অবভিয়াসলি এদিকে মুভ করবে, আর যদি নেগেটিভলি চার্জড হয় অবভিয়াসলি এদিকে মুভ করবে। প্রশ্ন হচ্ছে, এখানে আমি একটা কি রেখেছি, এখানে একটা এমন ধরনের মেমব্রেন রেখেছি যেখানে কলয়েড পার্টিকেলসগুলো অর্থাৎ পার্চমেন্ট টাইপের, যেগুলোকে এই করে যেতে পারে না, মানে ভেদ করে যেতে পারে না। তাহলে অবভিয়াসলি কী হবে না, ধরে নাও এটা এই পার্টিকেলসগুলো নেগেটিভলি কলয়েড, তাহলে এদিকে যাবে। পার্টিকেলসগুলো যদি মানে ইলেকট্রিক্যাল যদি প্রপার্টি তাদের পজিটিভ হয়, তাহলে এদিকে যাবে। এখন প্রশ্ন হলো, যদি কলয়েড পার্টিকেলসগুলো পজিটিভ অথবা নেগেটিভ হোয়াট এভার, তাহলে সলভেন্টটা এই যে অর্থাৎ ডিসপার্সড মিডিয়াম, মাধ্যমটা কী হবে, বিপরীত প্রকৃতির হবে। আমি ধরে নিচ্ছি কলয়েড পার্টিকেলসগুলো আমার পজিটিভলি চার্জড, তাহলে অবভিয়াসলি নেগেটিভ ফিল্ডের দিকে আসছে, আর এটাতে ভেদ করতে পারবে না, তাহলে অবভিয়াসলি এরা কী করবে, এই দিকে এসে আটকে যাবে। তাহলে দেখো এরা সেপারেটেড হয়ে গেল কোথা থেকে, এই টোটাল কলয়েডাল সলিউশন থেকে একটা ফেজ কী হলো, একটা নির্দিষ্ট দিকে চলে এলো। এখন প্রশ্ন হলো যে এই কলয়েড পার্টিকেলসগুলো যদি পজিটিভলি চার্জড হয়, তাহলে মিডিয়ামটা আমার নেগেটিভলি চার্জড, অথবা এই কলয়েড পার্টিকেলসগুলো যদি পজিটিভলি চার্জড হতো, তাহলে আমার এটা নেগেটিভলি। তার মানে উল্টো, অর্থাৎ ডিসপারশন মিডিয়াম, এটা আমরা যদি সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বলি, তো এই ডিসপারশন মিডিয়ামটা দুটো ক্যারেক্টারের হতে পারে, হয় পজিটিভ আর নেগেটিভ। আমি ধরে নিচ্ছি যে পজিটিভ, তাহলে এই মিডিয়াম যদি পজিটিভলি চার্জড হয়, তাহলে অবভিয়াসলি এদিকে মুভ করবে এবং পার্চমেন্ট ভেদ করে সহজেই এদিকে চলে আসতে পারবে। তাহলে এই যে মাধ্যমের অণুগুলো এই যে বিস্তৃত মাধ্যমের অণুগুলোর কথা বলছি, তাই না, এইগুলো কী হতে পারে, দুটি ভিন্ন তড়িৎধর্মী হতে পারে, বোঝা যাচ্ছে।
তো এই দুটো ভিন্ন তড়িৎধর্মী আমি এক ধরলাম, হয় নেগেটিভ অর পজিটিভ, হোয়াট এভার, যে কোনো একটা হবে। যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে অবভিয়াসলি কী হবে, তারা মুভ করবে এদিকে, ধীরে ধীরে এদিকে মুভ করবে। আর যদি উল্টোটা হয়, পজিটিভলি চার্জড হয় তাহলে এদিকে। তাহলে এই যেহেতু এরা কি এই পার্সেন্ট ভেদ করে মাধ্যমগুলো চলে যেতে পারে, তাহলে সহজেই তারা কি করবে, এই দিকে চলে যাবে। এখন এদিকে যদি আমরা কোনো একটা ক্যাপিলারি যোগ করে রাখি, তাহলে সেই ক্যাপিলারির মধ্য দিয়ে কী হবে, সলভেন্টের ফ্লো হবে। তাহলে সলভেন্টের ফ্লো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমার এই যে মিডিয়ামগুলো, মানে মিডিয়াম, ডিসপাসড মিডিয়ামের যে এটা আছে, পার্টিকেলসগুলো আছে, কণাগুলো আছে, তারা আসলে, অর্থাৎ মাধ্যমের কণাগুলি আসলে কী চরিত্রের। তারা যেতে পারে, যদি পজিটিভলি চার্জ হয় নেগেটিভ ফিল্ডের দিকে আসবে, আর যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে পজিটিভ ফিল্ডের দিকে আসবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে, তাহলে সেইটা দেখে আমরা বলে দিতে পারি যে, অর্থাৎ ক্যাপিলারি এখানে যদি ওয়াটারটা রাইজ করে, তাহলে সেইটা দেখে আমরা বলতে পারি, দেখো ক্যাপিলারি ফিট করে রেখেছি, তাহলে এই ক্যাপিলারির মধ্য দিয়ে জলের যদি এদিকে মুভমেন্ট ঘটে, তাহলে আমরা বলবো এই মিডিয়ামটা কী ছিল, নেগেটিভলি চার্জড। তার মানে এই পার্টিকুলার ম্যাটারগুলো ছিল কি, পজিটিভলি চার্জড। তাহলে এই ইলেকট্রো অসমোসিস প্রক্রিয়ায় এই যে রাইজটা দেখানো হচ্ছে, এই যে লিকুইডের মুভমেন্ট, এই লিকুইডের মুভমেন্টই আমাকে বলে দেবে যে আসলে এইদিকে ডিসপারশন মিডিয়ামটা নেগেটিভলি চার্জ ছিল, তাই এদিকে এসেছে। তাহলে অবভিয়াসলি আমার কলয়েডাল পার্টিকেলটা তার চরিত্রটা কী হবে, নিশ্চয়ই ভিন্ন প্রকৃতির হবে। এই হলো তড়িৎ অভিস্রবণ। অর্থাৎ তড়িৎ অভিস্রবণের মধ্য দিয়ে দেখো, যদি এটা পজিটিভলি চার্জ হয় তাহলে তাদের মুভমেন্টটা দেখো এইদিকে হচ্ছে, কার, মানে মিডিয়াম পার্টিকেলসগুলো। তাহলে অবভিয়াসলি এখানে ক্যাপিলারির ওয়াটারটা দেখো ধীরে 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 আমরা কোন দিকে রাইজ করবো, এই দিকে রাইজ করবো। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, কলয়েডাল সলিউশন থেকে আমরা কলয়েড পার্টিকেলসগুলোকে সেপারেট করছি এবং তার মিডিয়ামগুলোকে সেপারেট করতে পারছি। ইলেকট্রো অসমোসিস, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমরা দেখানোর চেষ্টা করছি যে এটা একটা ইউ আকারের নল। এখানে কি করা আছে না, এদিকে একটা পার্চমেন্ট কাগজ, এদিকে একটা পার্চমেন্ট কাগজ দিয়ে মাঝখানে একটা হাইড্রোসল রাখা আছে। সিম্পলি এটা একটা কলয়েড ভেবে নাও। তো এদিকে আমি আয়নমুক্ত জল দিয়ে দিয়েছি, এদিকেও আয়নমুক্ত জল দিয়ে দিয়েছি, এদিকে ক্যাথোড অ্যানোড দিয়ে দিয়েছি। তাহলে নর্মালি আমি যদি ধরে নিই যে হাইড্রোসল এর সল কণাগুলি, অর্থাৎ দশা পজিটিভলি কলয়েড, তাহলে মাধ্যম কি হবে, নেগেটিভলি কলয়েড, তাই না? কারণ টোটাল তো দ্রবণটা তড়িৎ নিরপেক্ষ। তাহলে সল কণাগুলি যদি পজিটিভ ক্যারেক্টার হয়, তাহলে মাধ্যম কণাগুলি নেগেটিভ ক্যারেক্টার। তা এখন আমি যদি এর মধ্যে যদি ডিসি কারেন্ট ফ্লো করি, তাহলে কি হবে, সল কণাগুলি নর্মালি নেগেটিভ হলে সে পজিটিভ এদিকে যেতে চাইবে। কোন দিকে, পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে। যেহেতু পার্চমেন্ট ভেদ করে যেতে পারে না, তাই এই সল কণাগুলি কিন্তু যাবে না, যাবে মাধ্যম। কারণ মাধ্যমের কণাগুলি পার্চমেন্ট সহজে ভেদ করে। তো মাধ্যমের কণাগুলি যদি নেগেটিভ মানে মানে যদি পজিটিভলি চার্জড হয়, তাহলে সে যাবে ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডের এই যে বাহু জল, মাধ্যম যদি এখানে জল বাড়ে, তাহলে সে কি উপর দিকে উঠবে। ঠিক এটাই ঘটেছে। তাহলে এখানে কি করা হলো, অর্থাৎ তড়িৎ এর ফ্লো বা প্রবাহ ঘটিয়ে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কি করা হলো, একটা নির্দিষ্ট তড়িৎ দ্বারের দিকে কার সঞ্চালন ঘটানো হলো না, কলয়েড কণাগুলোর নয়, বিস্তার মাধ্যমে, কলয়েড কণার নয়, কলয়েডের দশার নয়, বিস্তার মাধ্যমের এই যে গমন, এইটাই হচ্ছে অসমোসিস, ইলেকট্রো অসমোসিস। তো ইলেকট্রো অসমোসিস আসলে কি, এটা হচ্ছে বিস্তার মাধ্যমের মুভমেন্ট কার দিকে না, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো নির্দিষ্ট তড়িৎ দ্বারের দিকে। তো এসে আমরা এখন আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু বিষয়টা কি একটু জেনে নিই। প্রোটিন, নর্মালি প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন কি বহু সংখ্যক অ্যামিনো অ্যাসিড মানে প্রাকৃতিক পলিমার দিয়ে তৈরি। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের ক্যারেক্টার হচ্ছে অ্যাম্ফোলাইট। মানে অ্যামিনো অ্যাসিডগুলো দেখো, আমি দেখিয়ে দিই, অ্যামিনো অ্যাসিডগুলোর একদিকের এন্ডে থাকে NH2 আর অন্য দিকের এন্ডে থাকে COOH। এখন যদি নিম্ন পিএইচ হয়, মানে জলীয় দ্রবণের যদি পিএইচটা আমি ধরে নিলাম লেস দ্যান 3, মানে 3-এর থেকেও কম, এই অবস্থায় যদি দ্রবণের পিএইচ রাখা হয়, তাহলে জলীয় দ্রবণটা কী হবে, আম্লিক। এখন আম্লিক হলে জলীয় দ্রবণে কি থাকবে, H+। তাহলে অবভিয়াসলি H+কে NH2 এই কার্যকরী মূলকটা অ্যাবজর্ব করে তৈরি হবে NH3+। তাহলে অবভিয়াসলি এই যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়েছে দ্রবণে,
তার ক্যারেক্টার কী হবে, নর্মালি এটা পজিটিভলি কলয়েড হবে, পজিটিভলি চার্জড বিশিষ্ট কলয়েড। তাহলে কী হবে, অ্যানোডের দিকে এর মুভমেন্ট হবে, এই ক্যাথোডের দিকে মুভমেন্ট হবে। আবার যদি আমি গ্রেটার দ্যান পিএইচ করি, পিএইচ গ্রেটার দ্যান মনে করো 10 করলাম, পিএইচ দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 10 করলাম, তার মানে ক্ষারীয়, তার মানে দ্রবণে আমার OH মাইনাসটা অনেকটা বেশি থাকবে। তাহলে দ্রবণে OH মাইনাস থাকলে কী হবে, এখান থেকে H প্লাসটাকে অ্যাবজর্ব করে নেবে OH মাইনাস, মানে রিয়াক্ট করে এর সঙ্গে নিউট্রালাইজ করবে। নিউট্রালাইজ করলে এখানে কি তৈরি হবে না স্যার, NH2 CH2 COO মাইনাস। ওকে, এটা হলো নেগেটিভলি চার্জড কলয়েড। তাহলে অবভিয়াসলি এ সবসময় অ্যানাফোরেসিস অর্থাৎ অ্যানোডের দিকে মুভমেন্ট করবে। তাহলে এই যে নিম্ন মানে পিএইচ গাঢ়ত্বে একটা কোনো কলয়েড দ্রবণের যেদিকে গমন উচ্চ পিএইচে দেখা যাচ্ছে তার ঠিক উল্টো দিকে গমন। তাহলে এমন তো একটা পিএইচ পয়েন্ট পাওয়া যাবে যেই সময় দ্রবণের মানে এই দ্রবণের ক্ষেত্রে এমন তো একটা পিএইচ পয়েন্ট পাওয়া যাবে যে পিএইচে এই দ্রবণের মানে এই যে অ্যাম্ফোলাইট এই যে ক্যারেক্টার বিশিষ্ট এই যে কলয়েড কণা তার না থাকবে পজিটিভ চরিত্র, না থাকবে নেগেটিভ চরিত্র। তো তখন কি করবে না, এ কোনো দিকেই আসলে মুভমেন্ট করবে না। তাহলে সেই নির্দিষ্ট পিএইচকেই বলা হচ্ছে, সেই নির্দিষ্ট পিএইচকেই বলা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। তাহলে সমতড়িৎ বিন্দু কিসের মান, না একটা পিএইচের মান, যে পিএইচ মানে আমরা কি দেখবো না, কলয়েড কণার কোনো মুভমেন্ট দেখবো না, বিকজ তার কোনো সেই সময় তড়িৎ ধর্ম থাকছে না। তাহলে পিএইচ যখন নিম্ন মানে এই সমতড়িৎ বিন্দুর নিচে যখন পিএইচ হবে তখন দ্রবণে কী হবে না, একটা ধনাত্মক তড়িৎ ধর্ম, মানে দ্রবণের যে কলয়েড কণা তাদের কী হবে ধনাত্মক চরিত্রের জন্য তারা কি করবে, নর্মালি ক্যাথোডের দিকে মুভমেন্ট করবে। আর পিএইচ যদি গ্রেটার দ্যান সমতড়িৎ বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দ্রবণের কণাগুলো মানে কলয়েড কণাগুলো ঋণাত্মক তড়িৎধর্মী হবে। তাহলে তারা সব অবভিয়াসলি কী হবে, ধনাত্মক তড়িৎদ্বারের দিকে অগ্রসর হবে। তো এখন বলা হচ্ছে, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে দেখো যে তাহলে এখানে একটা জিনিস আমরা তো বলতেই পারি যে কলয়েড কণা ঠিক সমতড়িৎ বিন্দুতে যেহেতু তাদের চার্জটা চলে যাচ্ছে, তো নো চার্জড হচ্ছে, তার মানে তারা তখন অনেকটা তড়িৎ নিরপেক্ষ। তার মানে ওই কণাগুলো পোলারের সঙ্গে পোলার দ্রাবক জলের সঙ্গে তাদের যে ইন্টারাকশান বা তাদের যে তড়িৎ আকর্ষণ সেটা অনেক কমে যায়। অবভিয়াসলি কী হবে, পোলার দ্রাবকে তাদের দ্রবীভূত হওয়ার প্রবণতাও কমে যাবে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে সমতড়িৎ বিন্দুতে আসলে যেহেতু কণাগুলির নিট আধান 0 হচ্ছে, অর্থাৎ তারা নন পোলার হয়ে যাচ্ছে, তাহলে পোলার দ্রাবক জলের প্রতি তাদের আকর্ষণ কমে যাওয়ার কারণে দ্রাব্যতাও সর্বনিম্ন হবে। যেমন দুধে উপস্থিত কেশিন বা মানবদেহে উপস্থিত হিমোগ্লোবিনের সমতড়িৎ বিন্দুর মান 4.6 এবং 7.1 যথাক্রমে। কাজেই আমরা বলতে পারি যে এই পিএইচ বিন্দুতে দুধে আসলে দুধের মানে জলে দুধের যে দ্রাব্যতা এটা মিনিমাম। ঠিক একইভাবে হিমোগ্লোবিনের দ্রাব্যতা এই পিএইচ পয়েন্টে অর্থাৎ 7.1-এ মিনিমাম। ওকে, তো এই ইলেকট্রো অসমোসিসের আসলে ব্যবহারটা কোথায়? এখন আমরা যদি প্রোটিনের জলীয় দ্রবণের কথা বলি তার প্রত্যেকের কিন্তু পিএইচ নির্দিষ্ট একটা পিএইচে তাদের কি থাকবে, একটা আইসো ইলেকট্রিক পয়েন্ট আছে। তো এই আইসো ইলেকট্রিক পয়েন্ট যখন আমরা জেনে যাব, সেই আইসো ইলেকট্রিক পয়েন্টের নিচে বা ওপরে আমরা কি করতে পারবো, একটা নির্দিষ্ট তড়িৎ বিভব প্রয়োগ করে ইলেকট্রোফোরেসিসের সাহায্যে কি করব, ওই দ্রবণ থেকে কি করতে পারি না, কলয়েড কণাগুলোকে অর্থাৎ প্রোটিনের মিশ্রণ থেকে তার উপাদানগুলিকে আমরা সহজেই শনাক্তকরণ করতে পারবো এবং সেগুলোকে আলাদা করতে পারবো। তো প্রত্যেকটা যেহেতু এটার কারণ হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রোটিনের মানে ভিন্ন ভিন্ন প্রোটিনের সমতড়িৎ বিন্দুও কিন্তু ভিন্ন হয়, অর্থাৎ ভিন্ন পিএইচে তাদের তারা কি করে, ভিন্ন ভিন্ন পিএইচে তাদের কি করে, তাদের একটা মানে তাদের মুভমেন্টটা থাকে না, কোনো নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে মুভমেন্ট তখন ওই আইসো ইলেকট্রিক পয়েন্টে থাকবে না। তো এই হলো 4টে প্রপার্টিস আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, যেখানে কলয়েডের সংখ্যাগত ধর্ম, কলয়েডের বর্ণ নিয়ে আলোচনা করলাম। নেক্সট আলোচনা করলাম আমরা কিনেটিক প্রপার্টি বা মেকানিক্যাল প্রপার্টিস অফ কলয়েডস। 3 নম্বর আলোচনা করলাম টিন্ডাল এফেক্ট বা অপটিক্যাল প্রপার্টিস অফ কলয়েডস। আর লাস্ট আলোচনা করলাম আমরা ইলেকট্রো অসমোসিস, যেটা হচ্ছে বা সমতড়িৎ বিন্দু ইত্যাদি। এইগুলোর আসল কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ কলয়েডস। সো আজকে এই লেসন এখানে শেষ করছি।